basta ikit. Tangan serus, bisa. Buka. Problem. This one's lightning. Wait, paano to?
হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমাদের পরীক্ষা হয়েছে। পরীক্ষায় আমি প্রশ্নে ছোট্ট একটা শব্দ দিয়েছিলাম, সেটা হচ্ছে মানুষের মেরুদণ্ডের সংখ্যা কয়টি পূর্ণাঙ্গ বয়সে। সবাই দাগিয়েছে 26টা। তার মানে হলো আমরা যখন প্রশ্নপত্র পাই, চোখ মুখ বন্ধ করে আমরা উত্তর দাগাতে চেষ্টা করি। কি বলছে আমরা এইটাও চিন্তা ভাবনা করি না। তাহলে পরীক্ষায় একটা সময় রাখতে হবে প্রশ্নপত্রে কি বলা আছে শব্দগুলাতে, এইটা দেখার জন্য। প্রত্যেকটা পরীক্ষা শেষে, বিশেষ করে 100 মার্কের পরীক্ষাগুলো বের হওয়ার পর দেখবা 5 থেকে 10টা প্রশ্ন তোমার এজন্যই ভুল যাবে যে তুমি প্রশ্নটা ভালো করে পড়ো নি। সো সাবধান হয়ে যাও। আর একটা প্রশ্ন ছিল, রক্তকণিকা উৎপন্ন করে না কে? এটা একটা প্রশ্ন ছিল, রক্তকণিকা কারা উৎপন্ন করে না। আমি বলেছিলাম যে লাল অস্থিমজ্জা যেগুলাতে থাকবে তারাই রক্ত উৎপন্ন করবে। তোমাদের বইয়ে কিন্তু এক লাইন দেওয়া আছে যে করটিকার অস্থিগুলো সারা জীবন রক্ত উৎপন্ন করে। এর নিচে আমাদের বুকের চারপাশের অস্থিগুলা, হাত, কোমর এবং আমাদের ফিমার আছে, ফিমার যেটা উরুর অস্থি, এইটা করে। তো যাই হোক, এখানে লেখা ছিল করটি, বইয়ের মধ্যে একটা শব্দ দেওয়া আছে করটি রক্ত উৎপন্ন করে। তো আমি করটি শব্দটা থেকে যেটা করেছি, করটি শব্দটা দেইনি অপশনে, দিয়েছিলাম যে প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল এই টাইপের অস্থি। তাহলে এগুলাই তো করটির অস্থি। মেন্ডিবল যদি দিতাম তাহলে এটাও করটির অস্থি হতো। তাহলে এগুলোতে কনফিউজড হওয়া যাবে না। বেসিক জানতে হবে, অনেক বেশি শ্রম দিতে হবে পরীক্ষার হলে শতভাগ স্বচ্ছ অনেস্ট মার্ক পাওয়া। তো যাই হোক, আমাদের কথা শেষ, আজকে আমরা টপিকে চলে যাই। তোমরা সবাই কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, পার্সোনাল কমেন্টগুলো বন্ধ করো, এগুলো ইনবক্সে বলো, যেন আমরা দেখতে না পাই। কারণ তোমাদের ট্রিটের যদি আমরা অংশ হই তাহলে দেখা যাবে যে তোমার পকেটের টাকা তো যাবেই, পাশাপাশি তোমার বাবার জমি বিক্রি করতে হবে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার বাবার জমি বিক্রি করে আমাদের খাওয়াতে। আমরা সেদিন মেরুদণ্ড পর্যন্ত শেষ করেছি, কাজটা আমাদের শেষ হয়নি। তো কাজগুলো যেহেতু তোমরাই পড়তে পারবা, তাহলে এটা আমার আসলে পড়ানোর দরকার নাই। তবে বলে রাখি যে বলা আছে যে এটা একটা নমনীয়, আমাদের একটু মানে চলাচলে সাহায্য করে। আমরা যে ভাঁজ হচ্ছি, সোজা হচ্ছি, সিনা টান করছি, তার মেরুদণ্ডটা আলাদা আলাদা খণ্ড এবং এগুলো পরস্পরের সাথে যুক্ত হয় না। এই জন্য কিন্তু মেরুদণ্ডটা আঁকাবাঁকা হতে পারে। মেরুদণ্ডের নিজের কিন্তু একটা চলন আছে। তো এখানে একটা শব্দ ছিল পিভট হিসাবে কাজ করা। হোয়াট ইজ পিভট? পিভট মানে হচ্ছে দণ্ড। পিভট মানে হচ্ছে দণ্ড। তোমরা তো জানোই মেরুদণ্ড হচ্ছে দণ্ডাকার, এখান থেকে শুরু, কোমরের নিচ পর্যন্ত শেষ। তাহলে দেখো মাথাটা থাকে এরকম, তা এই দণ্ডটার উপরে কিন্তু মাথাটা এরকম করে নড়ে, ঘোরে, রাইট? দণ্ড কিন্তু স্থির। তাহলে এইটা দণ্ডটাকে বলা হচ্ছে পিভট। ওকে, এই হচ্ছে কথা। এখন আমরা পড়ব বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের অংশ, তারপর আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। লুক, এটি হচ্ছে বক্ষপিঞ্জর। তোমরা তো জানোই পিঞ্জর মানে হচ্ছে খাঁচা, বক্ষ মানে বুক। তাহলে বক্ষপিঞ্জরের আরেক নাম হতে পারে বুকের খাঁচা, এটা দিতে পারে। এরপর চলে আসি আমরা
বুক মানে হচ্ছে চেস্ট, খাঁচা মানে হচ্ছে কেজ, তাহলে এভাবে দিতে পারে চেস্ট কেজ। আবার বায়োলজিতে বুককে বলা হয় থোরাক্স, THORAX, কেজ তো কেজ। তো যখন আমরা বলি বক্ষপিঞ্জর তখন এই শব্দটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন এটাকে বলা হয় থোরাসিক কেজ, থোরাসিক কেজ। দেখো আমরা কতগুলো নাম পেলাম, কয়টা পেয়েছি? বক্ষপিঞ্জর, বুকের খাঁচা, চেস্ট কেজ, থোরাসিক কেজ। তাহলে এই যে আমাদের বুকটা আছে, বুকের চারপাশ মিলে একটা খাঁচা আছে, এই খাঁচাটা আমাদের পড়তে হবে। ঠিক আছে, নাম আমরা দেখে ফেলছি, এবার বেসিকে যাই আমরা। ভিডিও কি ক্লিন আছে? আজকে ব্লার দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। দেখো মানুষের বুকে তোমরা তো জানোই খাঁচা আছে। খাঁচা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এগুলো ছিদ্রপথ আছে, রাইট? ছিদ্র আছে বলেই খাঁচা। যদি ছিদ্র না থাকতো তাহলে আমরা এটাকে কি বলতাম? এটা একটা গহ্বর বলতাম, রাইট? তো এই হচ্ছে ঘটনা। এখন এই খাঁচাটা কি কি দ্বারা তৈরি হয়? প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে এখানে এইটা শিনা, শিনার অস্থি। তাহলে এইটার নাম হচ্ছে স্টারনাম। এটা হচ্ছে স্টারনাম, মাঝখানে থাকে, দেখতে পাচ্ছ এটা এইরকম। তাহলে পেছন থেকে খাঁচার যে কাঠিগুলা বা পাঁজরগুলা পেছন থেকে এসে এখানে লাগতেছে, স্টারনাম শেষ। তাহলে এবার আমরা চলে যাই দুই পাশের যে কাঠিগুলো আছে এগুলা। পরশুকা, এটার আরেক নাম হচ্ছে পাঁজর। সামনে আমরা একটা কিন্তু স্টারনাম দিছি, তাই না? শিনা, শিনার পর কিন্তু আমরা পাঁজর দিছি। পাঁজরগুলো পেছনে গিয়ে কোথাও তো লাগতে হবে, যদি না লাগে এগুলো তো খোলা থেকে যাবে, তাই না? পেছনে কি আছে? এটা দণ্ড আছে, পিভট আছে, এটার নাম কি? মেরুদণ্ড। সামনে থেকে স্টারনাম থেকে এরা এই পাশে মেরুদণ্ডতে লাগছে। মনে রাখবা পাঁজরগুলা কিন্তু পেছন থেকে সামনে আসে, তারপরে মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়ে সামনে এসে স্টারনামে শেষ হয়, রাইট? তাহলে বাকি রইল মেরুদণ্ড। আমরা যেহেতু মেরুদণ্ড পড়ছি, আজকে এটা আমরা পড়বো না। আজকে আমরা পড়বো স্টারনাম এবং পরশুকা। এখান থেকে যত প্রশ্ন, সবথেকে বেশি প্রশ্ন আসে পরশুকা থেকে। দাগায় রাখো এটা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সবার আগে যদি আমরা স্টারনামটা শেষ করতে পারি তাহলে পরশুকার অনেকগুলো টপিক আছে, এটা আমরা শেষ করতে পারবো। তাহলে আমরা এখন স্টারনামে যাব। এই অংশের পড়া শেষ। স্টারনাম, ঠিক আছে? যেহেতু এটা শিনা, তাহলে এটাকে বলা হচ্ছে শিনা, বুকের শিনা। বুকের ছাতিও বলা হয়, মেলা কিছু বলা হয় এটাকে, শিনা। স্টারনাম। 2 নাম্বার হচ্ছে যেহেতু বুকের উপরের দিকে আছে, নিচের দিকে নাই, রাইট? উপরের দিকে যেহেতু এখানে আছে, এই জন্য এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ফলক। এটা ফলকের মতো না, সাইনবোর্ডের মতো না, ঠিক কিনা? তাহলে যেহেতু উপরের দিকে আছে এই জন্য এটার নাম হচ্ছে ঊর্ধ্ব ফলক বা উর ফলক। ক্লিয়ার? তাহলে উর ফলক মাঝে মাঝে দেওয়া থাকে। ওই যে আমরা যখন পড়েছিলাম আমাদের হার্ট অ্যাটাক যদি হয় তাহলে উর ফলকের পেছনে ব্যথা করে, স্টারনামের পেছনে ব্যথা করে, কারণ এখানেই তো হৃৎপিণ্ডটা, তাই না? শেষ। স্টারনাম ছবিটা আমি আর্ট করি এখানে।
এখানে একটা গর্ত থাকে, আচ্ছা আপাতত এই পর্যন্ত ধরা যাক এটা একটা স্টারনাম, এটা একটা অস্থি, ক্লিয়ার? তাহলে স্টারনামের কি কি অংশ আছে আমরা আগে দেখব। এক, এই পর্যন্ত একটা অংশ, উপরেরটুকু, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, আর একটা এই যে এখানে আছে, তিনটা অংশ আছে, ঠিক আছে? লুক, এইটা হচ্ছে মূল দেহ, রাইট? তাহলে এইটাকে আমরা বডি বলতে পারি, বডি বা দেহ গেল এক। দুই নম্বর হচ্ছে এইটার নাম হচ্ছে মেনুব্রিয়াম। তোমরা কি জানতে চাও মেনুব্রিয়াম মানে কি? মেনুব্রিয়াম মানে কি? দেখো এই যে মূল শরীর থেকে একটা শাখা বের হয়েছে, শাখা মানে কি? প্রসেস, রাইট? তাহলে এইটার নাম হচ্ছে প্রসেস। কি প্রসেস? জিফয়েড প্রসেস। ওকে, শেষ, বোঝা গেল মুহিব? দরজাটা খুলে দাও। তাহলে আমি একটু বেসিকটা দেখাই, বেসিকটা দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। মেনুব্রিয়াম শব্দের অর্থ হচ্ছে হ্যান্ডেল। তোমাকে যদি আমি পুরো স্টারনামটা দিই, তুমি কিন্তু এই জায়গায় ধরবা, রাইট? তাহলে এটা হচ্ছে হ্যান্ডেল। তাহলে মেনুব্রিয়াম মানে হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে? অর্থগুলো জানার দরকার নাই, বাট জানলে জিনিসটা সহজ হয়, এগুলো আসে না অর্থগুলো। এটা যেহেতু মূল শরীর বা বডি, তাহলে শেষ। এরপর হচ্ছে জিফয়েড প্রসেস। তোমরা তো জানো এই প্রসেস মানে হচ্ছে উদ্গত অংশ, মানে মূল শরীর থেকে একটা জিনিস বাইর হয়ে আসছে, এটা হচ্ছে প্রসেস। এখানে আছে জিফয়েড, জিফস যোগ অয়েড। তাহলে অয়েড মানে কি মহিবুল্লাহ? অয়েড মানে হচ্ছে মতো। কিসের মতো? নাইফের মতো। লুক, পুরো জিনিসটা দিয়ে তাকা, তুই ধরে আসস, তার মানে এটা ছুরি, এইটা হচ্ছে ছুরি অংশটা, এইটা কাউরে দিয়া বিদ্ধ করাই দেওয়া। এখন একটা জিনিস বলে রাখি, তোমাদের মাঝে মাঝে এমন হয় যে অমুক জায়গার একটা ডেড বডি আছে, ওটাকে ফরেন্সিক রিপোর্টে পাঠানো হয়েছে, একজন ডাক্তার লাশ কাটবেন। তো ডাক্তারের কাছে আসলে কেন পাঠানো হয়? অনেকগুলো কারণ আছে, কারণ একজন ডাক্তার ছাড়া কখনোই মৃত্যুর আসল কারণটা খুঁজে বের করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। যেমন এটা হত্যা না আত্মহত্যা, ডাক্তার ছাড়া এটা কেউ বের করতে পারবে না। তাহলে এটা হচ্ছে ডাক্তারদের স্পেশালিটি। ভালো করে খেয়াল করো, এই যে ছোট্ট যে অংশটা, একটা মানুষের বয়স যখন 25 আগে থাকে, বা ধরো 18 পর্যন্ত, এই জিনিসটা থাকে না। থাকলেও এই জিনিসটা খুবই নরম, তরুণ আস্তি থাকে। তো আমরা তো জানি তরুণ আস্তিগুলো নরম, নমনীয়। এইটার মধ্যে যদি লবণ জমে, ক্যালসিয়াম লবণ, তাহলে ওটা শক্ত হয়ে যায়, রাইট? তাহলে একটা মানুষের বয়স যদি 18 হয় কিংবা তারও ছোট হয়, তাহলে এই জিনিসটা থাকে না। তাহলে এই মানুষ যদি মরে যায়, তার যদি আমরা কঙ্কালটা খুঁজে পাই, তাহলে কঙ্কালটা দেখেই কিন্তু আমরা ধারণা করব এই জিনিসটা নাই, তার মানে এর বয়স কত? 18-র নিচে, ছোট, রাইট? এটা আছে, তার মানে কি 18-র উপরে। এই যে এখানে দেখো, এটা এটা আলাদা হয়। যাদের বয়স 25-এর কম, তাদের এটা আলাদা। তার মানে একটা তুমি কঙ্কাল পাইছ, এর বয়স কত নির্ধারণ কিভাবে করবা? যে এইটা আলাদা হয়ে আছে, তার মানে হচ্ছে তার 25-এর কম, বাট দুটো ফিক্সড হয়ে গেছে। তাহলে লোকটার বয়স কত হতে পারে? 25-এর বেশি। আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলো দ্বারা বয়স নির্ধারণ করা যায়, পুরুষ না স্ত্রী এটা নির্ধারণ করা যায়। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এগুলো হচ্ছে মজার জিনিস, এগুলো পড়তে হবে না, জানতে হবে না। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? শাওন আহমেদ প্রশ্ন করেছো, অন্ত আর আন্ত দুটোর ইংলিশ কি?
আন্তঃআণবিক শক্তির কথা তোমাদের মনে আছে, দুইটা অণুর মাঝখানে, দুইটার মাঝখানে মানে হচ্ছে ইন্টার, এইটা আর এইটার মাঝখানটা, এই যে এই জায়গাটা হচ্ছে ইন্টার, এই জায়গাটা, ঠিক আছে। আর নিজের মাঝখানে কি, এই যে এই জায়গাটা কি, কোষটার ভেতরে, এটা হচ্ছে ইন্ট্রা, ইন্ট্রা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো, তাহলে আমরা এটা শেষ করি। এখন এক্সট্রা জিনিসগুলো পড়তে হবে, খুবই জরুরি। যেমন ভালো করে খেয়াল করো, আমরা যখন এখানে হাত দিই, দেখো ভালো করে, এই জায়গায় একটা ছোট গর্ত আছে, রাইট? তার মানে তুমি কিন্তু এই জায়গায় হাত দিছো, এই জায়গাটা যেহেতু গলা, তাহলে এই জায়গার নাম থ্রোট, রাইট? তাহলে আমরা এই জায়গাটাকে কি বলতে পারি? থ্রোট হিসাবে নামকরণ করতে পারি। আবার এই জায়গাটার পেছনে একটা হচ্ছে শিরা আসে, মাথা থেকে রক্ত নিয়ে আসে, মাথা থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, বজ্র সমৃদ্ধ রক্ত নিয়ে আসে, এই শিরার নাম হচ্ছে জুগুলার শিরা। তাহলে এই গর্তটার নাম আমরা দিতে পারি না, যে এর পেছন দিয়ে যেহেতু জুগুলার শিরা যায়, তাহলে এর নাম হচ্ছে জুগুলার গর্ত, এইটার নাম হচ্ছে জুগুলার নচ। নচ মানে কি? এই যে হাতের দিকে তাকাও, নচ 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 নচ, এই যে গর্তগুলো, এগুলো নচ, সামান্য গভীর। ওকে, তাহলে জুগুলার মানে কি ছিল? থ্রোট। যাই হোক, এই পর্যন্তই। এবার হচ্ছে মূল জিনিসটাতে আমরা চলে আসি। মহিবুল্লাহ, এটা কোথায় আছে? এই জায়গায় আছে। তাহলে পেছন দিক থেকে একটা একটা করে পরশুকা আসতেছে বা পাঁজর আসতেছে, লাগতেছে এর সাথে, রাইট? তাহলে আমরা একটা কাজ করি, পাঁজর যে যে জায়গায় লাগবে আমরা সেই জায়গাগুলো একটু গর্ত করে দিই। কয়টা হলো? 1 সেকেন্ড, 12, 11, 10, ষাটটা হবে এখানে। 1 2 3 4 5 6, আমি আরেকটা এখানে অ্যাড করে দিই, 7। আবার দিই এখানে 1 2 3 4 5 6 7। তাহলে এখন বলতো আমাকে, আমাদের পাঁজর আছে হচ্ছে 12টা, এই পাশে 12টা, সেই পাশে 12টা আসে, লাগে কয়টা এটার মধ্যে? কয়টা? 7টা। তাহলে পাঁজরগুলো এই জায়গায় এসে যুক্ত হয়। তাহলে এগুলোকে আমরা নচ বলতে পারি না? নচ বলতেই পারি। বইয়ে কিন্তু দেখবা ওখানে লেখা আছে খাঁজ, ঠিক আছে? তাহলে খাঁজ হিসাবেই জানবা, কারণ খাঁজ মানে তো গর্ত, গর্ত শেষ। তাহলে স্টারনামের দুই সাইডে খাঁজ থাকে। তাহলে আমরা জুগুলার নচ পড়ে ফেলছি, খাঁজ পড়ে ফেলছি, অংশগুলো পড়ে ফেলছি। স্টারনাম থেকে আর কিচ্ছু পড়তে হবে না। স্টারনামটা এটা চাপা অস্থি। হয় চাপা অস্থি, কারণ কি? চ্যাপটা, এটা চাপ পড়ছে। আচ্ছা, এইটা কি চাপা কলমটা? আচ্ছা, এই অংশটা কি চাপা না? এই অংশটা কিন্তু গোলাকার না, চাপা, মানে একটু চাপ দিছে বলে এটা এইরকম লম্বা হয়েছে। তাহলে চাপা অস্থি মানে কোনগুলো অস্থি? যেমন মাথার অস্থিগুলা পাতলা, এইটা পাতলা, চাপা অস্থি। আমরা পরশুকার ক্ষেত্রে কিন্তু চাপা অস্থি পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছে স্টারনাম সম্পর্কে। তাহলে স্টারনাম আমরা মিশিয়ে দিচ্ছি। প্রশ্ন আসে, স্টারনামের অংশ কয়টি? 3টি। মেনুব্রিয়াম বা হ্যান্ডেল, বডি, বড় শরীরটা, জিফয়েড প্রসেস। জিফয়েড মানে হচ্ছে নাইফ অয়েড, ছুরির মতো প্রসেস। ওকে, শেষ।
তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো? সবাই বুঝতে পারছো? ওরা কেউ কমেন্ট বক্সে নাই, চুপচাপ সবাই। ওকে, না মাঝে মাঝে চুপচাপ যদি হয়ে যায় মনে হয় সবাই চলে গেছে। প্রথমে ভাবতেছিলাম আজকে 31 জন কেন লাইভে, আমাদের জুম অ্যাপে চলে যাইতাম, সবাই কিন্তু ক্লাস করতো, তাই না? ওকে, তাহলে এবার আমরা দেখব পাঁজর। এটা পাঁজরের আমি জাস্ট ছবি অ্যাড করি, এই জিনিসটা বোঝাই, দেন আমরা কিভাবে থাকে এটা দেখব। মেরুদণ্ড থেকে সে উৎপন্ন হয়, মাথাটা এরকম, এটি একটি পাঁজর। পাঁজর মানে কি? পাঁজর এটাকে বলা হয় পরশুকা, এইটাকে বলা হয় রিব। পরশুকার কশেরুকা ভুলভাল করব না, কশেরুকা মেরুদণ্ডে থাকে। এটার আরেকটা নাম হচ্ছে কোষ্ঠী, এটা মনে রাখবা, কোষ্ঠী মানে হচ্ছে পাঁজর। ঠিক আছে, যেহেতু এটা আমরা বুকের খাঁচা বলি, আচ্ছা ওটা বলার দরকার নেই, তো এগুলো হচ্ছে নাম। এখন আমরা দেখব একটা পাঁজরের কি কি অংশ আছে, খুব সহজ। এটা কি মাথা না? তাহলে একটা হেড আছে। এটা নেক না? নেক বা গ্রীবা, হেড বা মস্তক। এই যে পুরোটা মূল শরীর না, তাহলে এটার নাম হচ্ছে বডি, বডি বা দেহ। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। ঠিক আছে, বইয়ে কিন্তু আরও একটা শব্দ দেওয়া আছে, শব্দটার নাম হচ্ছে টিউবারকল। টিউবারকল। আচ্ছা, এটা টিউমারের মতো লাগতেছে না? তোমরা তো জানোই যে কোনো একটা জিনিস যদি একটু ফুলে যায় ওটাকে আমরা টিউমারও বলি, আবার টিউবারও বলি। যেমন আলু, তাহলে এটা আলুর মতো না? তাহলে হচ্ছে টিউবার। যেহেতু অনেক ছোট, তাহলে আমরা টিউবারকল বলবো। তোদের কি ঘুম ধরতেছে? আমার কিন্তু ঘুম ধরতেছে। সবাইকে এই পর্যন্ত বুঝতে পারছো? সবাই এই মাথাটা থাকে মেরুদণ্ডের সাথে লেগে, কশেরুকাগুলোর সাথে, পেছনে, পেছন থেকে সামনে ধীরে 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 এসে এই মাথাটা লাগতেছে এখানে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবা, সেটা হলো এরা উপর থেকে উৎপন্ন হয়, সামনে গিয়ে আর নিচের দিকে যায় এরকম, রাইট? উপর থেকে উৎপন্ন, সামনে গিয়ে নিচের দিকে যায় একটু। শেষ। কি কি আছে পার্ট আমরা এখানে কোশ্চেনগুলো লিখে রাখছি, এগুলোর বাইরে কিচ্ছু পড়তে হবে না, অংশ আমরা পড়ে ফেলছি। আচ্ছা, কোনটাকে কেপিচুলাম বলা হয় আমি পরে বলবো। কেপিচুলাম মানে হচ্ছে ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে মাথার দিকটা। অস্থি ও তরুণাস্থি কেন লিখছি এটা আমি এখন দেখাবো। ধরা যাক এটা হচ্ছে কশেরুকা, এটা কিসের খাঁচা? এটা কোমরের খাঁচা না বুকের খাঁচা? তাহলে এটা যদি বুকের খাঁচা হয়, বুকের খাঁচা হয়, তাহলে মেরুদণ্ডের কোন অংশ থেকে এগুলো উৎপন্ন হবে? গ্রীবাদেশীয় থেকে, না বক্ষদেশীয় থেকে, না কটিদেশীয় থেকে? বক্ষদেশীয় যে কশেরুকাগুলো আছে মেরুদণ্ডের, এখান থেকে উৎপন্ন হবে, রাইট? কিভাবে উৎপন্ন হয় খুব ভালো করে খেয়াল করো। প্রথমটা উৎপন্ন হয় এখান থেকে, এই মাথাটা এখানে লাগানো থাকে। এটা অনেক ছোট, প্রথমটা অনেক ছোট,
এরকম অনেক ছোট, সামনে এসে স্টারনামে লাগে, ঠিক আছে। তারপরটাই যে এখান থেকে উৎপন্ন হয়, সামনে আসে, তারপরটাই এখান থেকে উৎপন্ন হয়, হয়ে সামনে আসে, ধীরে ধীরে বাড়ে সাইজগুলো, এরপরেরটা আর একটু বড় হয়, তারপরেরটা আর একটু বড় হয়, তারপরেরটা আর একটু বড় হয়। এখন একটু খেয়াল করো তো কোত্থেকে আসতেছে, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 7, এখান থেকে 8, এখান থেকে 9 10 11 12। এখন প্রশ্ন হচ্ছে বুকের খাঁচার অংশ কি কি। প্রথম আমরা বলছিলাম যে পেছনের দিকে থাকে মেরুদণ্ড, সামনের দিকে থাকে স্টারনাম, আর খাঁচাগুলো হচ্ছে পাঁজর, রাইট। পাঁজর কয়টা? পাঁজর কয়টা? 12 জোড়া, এই পাশে 12টা, এই পাশে 12টা, ওকে। এবার বলো তো যে কশেরুকা আছে, এগুলো কয় জোড়া? এটা কি 12 জোড়া? এই মেরুদণ্ডটাকে অক্ষ বরাবর, মূল লাইন বরাবর, এখানে কোনোভাবেই জোড়া শব্দটা ব্যবহার করা যাবে না, সব সিঙ্গেল। আর কশেরুকা তো একটা দণ্ড, তাহলে 12টাই তো থাকে, বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক কশেরুকা। বারোটি, বাট পাঁজর হচ্ছে বা পরশুকা হচ্ছে 12 জোড়া, কারণ এই পাশ থেকে উৎপন্ন হচ্ছে, ঠিক একই সময় এই পাশ থেকে উৎপন্ন হয়ে আসে, রাইট। ওইগুলো ঠিক না? এই পাশে আসবে না, খাঁচা তৈরি করতে হবে না, তাহলে এই সংখ্যাটা ভুল হয় তোমাদের। পাঁজর কয়টি? 12টি। বক্ষদেশীয় কশেরুকা কয়টি? আমরা তো জানি 12টি। এখানে কিন্তু অনেকে 12 জোড়া করে, পরীক্ষায় প্রশ্নে উল্টাপাল্টা আমি এটাই করে দেবো, ওকে। শেষ। আমরা কিসে ছিলাম? পরশুকাতে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এইভাবে 12টা। ভালো করে খেয়াল করো, উপরটার থেকে নিচেরটা মানে ধীরে ধীরে বড় হচ্ছে, তাহলে পরশুকার দৈর্ঘ্য উপর থেকে নিচের দিকে বড় হয়। বাট এই যে এটা দেখতেছস, ছোট, এইটা কিন্তু আবার এটার থেকে বড়, এইটা আবার এটার থেকে বড়, এইটা আবার এটার থেকে বড়। তাহলে ভালো করে খেয়াল কর যে এইরকম, তার মানে উপর ছোট ধীরে ধীরে বড় হয়, আবার নিচে ছোট ধীরে ধীরে বড় হয়, ঠিক আছে। পরশুকাগুলো উপর থেকে নিচে ধীরে ধীরে দৈর্ঘ্যে বড় হয়, পরশুকাগুলো নিচ থেকে উপরে ধীরে ধীরে বড় হয়, তাহলে মাঝখানেরগুলো আকার একটু বড়, ওকে। শেষ। এই যে সংখ্যাটা আমি লিখছি, এখন এই সংখ্যাটা আমি একটু বোঝাবো, কারণ পরশুকা থেকে এইটাই আসে, আর কোনো প্রশ্ন আসে না। লুক, এগুলো যে আসতেছে কিভাবে লাগতেছে, আমি এখানে স্টারনামের ছবিটা দেখাই। এক 2 3 4 5 6 7, এটা কি ছিল? এই জায়গাটা জিফয়েড প্রসেস ছিল। তোমরা কি সবাই এই ছবিটা এখন দেখতে পাচ্ছ? দেখ, এগুলো এসে সামনে এসে এতে লাগবে, রাইট। কীভাবে লাগে? পেছন থেকে উৎপন্ন হয়েছে সে মেরুদণ্ড থেকে, এখান থেকে এসে লাগতেছে সে এখানে। সে কিন্তু পুরোপুরি লাগে না, খুব সাবধান। যদি সে নিজে লাগতো, এই হাড্ডিটা এর সাথে লাগতো, তাহলে আমাদের বক্ষ গহ্বরটা কখনো বড় হতো না, ছোট হতো না। এই মাথার অংশটাতে গিয়ে সে করে কি, একটু তরুণাস্থি তৈরি করে, রাইট। তাহলে পরেরটা যেটা আসবে সেটা এরকম একটু তরুণাস্থি তৈরি করবে।
রাইট? পাঁজরটা পেছনে গেছে, পাঁজরগুলো পেছনে গেছে। মহিলা কি বুঝতে পারছো? আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো আমার কথা? আমি কিন্তু আস্তে পড়াচ্ছি এই জন্য, কারণ এগুলো মাথা খারাপ করে দেয়, আর বুঝতে পারলে এগুলো খুবই মজার। 60টি করে কেন নচ আছে? তো 12টা, রাইট? তাহলে এই সাইডে 12টা থাকার কথা, এই সাইডে 12টা থাকার কথা। কেন 60টি করে আমি দেখাচ্ছি এখন, ওইটার জন্যই কিন্তু ছবিটা আর্ট করছি। লুক, 1 2 3 4 5 6 7। বাম সাইডে আমরা কয়টা দিতে পারলাম মহিবুল্লাহ? মুহিব, কয়টা দিলাম? এই ছবিগুলো সহজ তো হয়, এই জন্য বেশি করে আর্ট করতেছি, মজা লাগতেছে আর্ট করতে। বাকি আছে কয়টা? আরও 5টা বাকি আছে। তাহলে আমরা এই পর্যন্ত শেষ করলাম। এখন দেখো, 1 2 3 4 5 6 7, 7টা আমরা যুক্ত করেছি। অষ্টম যেটা আছে এসে যুক্ত হয় এর সাথে, নবম যেটা আছে এর সাথে যুক্ত হয়, দশম যেটা আছে এর সাথে যুক্ত হয়। আসলে এই যে এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে তরুণাস্থি, এই জায়গাটা। বোঝা গেল? কয়টা হলো মহিবুল্লাহ? অষ্টম, নবম, দশম। আচ্ছা, এখন আমি তোমাদের জিনিসটা ভালো করে বলতেছি। বাকি এখনো কয়টা আছে? 2টা। তাহলে আরেক 2টা আসে এখানে এসে শেষ হয়। এগুলা মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়েছে, কিন্তু এখানে শেষ হয়েছে। তার মানে আমরা যদি এখানে এরকম করে হাত দিই, আমরা কিন্তু এই যে এইটা পাচ্ছি, এই অংশটা। তার মানে এই জায়গাগুলো যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের একটু কোমরের পেছনের দিকে এখানে হাত দিতে হবে, কারণ এগুলো এখানে এসে শেষ হয়েছে, সামনে আসে নাই। বোঝা গেল? কিডনি কিন্তু এই যে এগুলো নিচে থাকে, কারণ এগুলো তো পেছনে যায়, পেছন থেকে ওরা আসতেছে। তাহলে কিডনিটা থাকে হচ্ছে এগুলোর নিচে, এই যে এই 2টা, লাস্ট যে 2টা আছে এই 2টার নিচে। এখন দেখ মহিবুল্লাহ, এই ছবিটা দেখ, এগুলো তো সব সামনে আসছে, তাহলে এইটা কিন্তু সামনে আসে নাই, তাই না? শেষ, এইটা এখানে শেষ, বাট এগুলো কিন্তু সব চলে গেছে, বাট এইটার এটা যায়নি। এটার নাম হচ্ছে 12, এটার নাম হচ্ছে 11। ওকে, আচ্ছা এখন দেখতো এই দুটোকে ভেসে আছে না, এখনো এরা কুল পায়নি, রাইট? তাহলে এদেরকে আমরা ভাসমান পরশুকা, সরি, এগুলো সবগুলো হচ্ছে যেহেতু স্টারনামের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হচ্ছে, এই জন্য এগুলোর নাম হচ্ছে ট্রু, বা কি বলে এটারে, ট্রু ফলস, ট্রু ফলস। আচ্ছা, আসল পরশুকা। এটা হচ্ছে আসল পরশুকা, এই যে এখানে দেখতে পাচ্ছ। সরি, একটু দেখি আমি নাম্বারটা, বই দাও তো। হ্যাঁ ঠিক আছে, যেহেতু 1 থেকে 10, এইটা হচ্ছে 9 8 9 10 স্টারনামের সাথে যুক্ত হয়েছে, এই জন্য এদেরকে বলা হয় আসল পরশুকা। 11 এবং 12 যেহেতু যুক্ত হয়নি, এদের নাম হচ্ছে নকল পরশুকা। ফলস রিড, ক্লিয়ার?
শেষ। এখন দেখ, আমি কিন্তু এখানে অস্থি এবং তরুণাস্থির কথা বলছি, ভালো করে খেয়াল করো। তাহলে প্রত্যেকটা পরশুকা পিছন থেকে উৎপন্ন হয় হয়ে দেখো একটু তরুণাস্থি সহ যুক্ত হয়েছে এর সাথে, তাহলে পরশুকার সম্মুখ প্রান্ত হচ্ছে তরুণাস্থি নির্মিত। শেষ। উৎপত্তি কোথায় মহিবুল্লাহ? মেরুদণ্ডে। মেরুদণ্ডের কোন কশেরুকাগুলো থেকে? বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় কশেরুকা কয়টা? বতে বক্ষ, বতে 12টি। পরিণতি বা শেষ হয়েছে কোথায়? স্টারনামে। শ্রেণীবিন্যাস, আমরা কিন্তু শ্রেণীবিন্যাস এখন পড়ছি, আমরা এখন শ্রেণীবিন্যাস পড়ছি। আমি কি সংখ্যাটা ভুল করছি এখানে? সরি, এখানে একটু সংখ্যাটা আমি ভুল করছি। এই জায়গায় তোমরা আরেকটু ভালো করে দেখো, যেহেতু স্টারনামের সাথে সরাসরি এই সারটা যুক্ত হচ্ছে, এই জন্য এই সারটাকে বলা হয় আসল পরশুকা। তাহলে এই 5 জোড়া আছে, 5 জোড়া তো এই সাইডে যেমন আছে এই সাইডেও আছে, 5 জোড়াকে বলা হচ্ছে নকল পরশুকা। বাট এই যে 11 এবং 12 যেহেতু ভেসে থাকছে, এদেরকে বলা ফ্লোটিং রিব বা ভাসমান পরশুকা। ফ্লোটিং রিব, ভাসমান পরশুকা। ট্রু রিবস, ফলস রিবস, আর হচ্ছে ফ্লোটিং রিবস। ক্লিয়ার? ভুল করার পরও মাথার মধ্যে ঘুরতেছে তুমি কিছু ভুল করছো। আচ্ছা, এবার চলে আসি আমরা কোস্টাল আর্টস কি জিনিস। মনে আছে আমি লিখে দিছিলাম তোমাদের যে পরশুকার আর এক নাম হচ্ছে রিব, এইটার আরও একটা নাম আছে কোস্টি। কোস্টি মই বলে একটু ভালো করে খেয়াল কর, এই যে এই জায়গাটা একটা ধনুকের মতো জায়গা তৈরি করছে না? যেমন আমরা কেন রং ধনু বলি, কারণ রংগুলো ধনুকের মতো হয়েছে, রাইট? রংগুলো ধনুকের মতো হয়েছে। এখানে দেখো এগুলো ধনুকের মতো হয়েছে, আর্চের মতো গঠন করছে। এই ধনুক মানে হচ্ছে আর্চ। কিসের আর্টস এগুলা? এই যে রিব বা কোষ্টিগুলায় তো এই আর্টসটা তৈরি করছে, রাইট? তাহলে এই আর্টসের নাম কি? কোস্টাল আর্চ, রাইট? এই যে দেখো এখানে লেখা আছে কোস্টাল আর্টস। তাহলে কোস্টাল আর্টস গঠন করে কারা? যদি সপ্তমটা এখানে এসে যুক্ত হয়, সপ্তমটা সরাসরি যুক্ত হলে কিছুই হবে না। বাট এই যে অষ্টম, নবম, দশম এরা তিনজন আসার পরেই কিন্তু দেখো এই আর্টসটা তৈরি হয়েছে। তাহলে অষ্টম, নবম এবং দশম যে পরশুকাগুলো আছে এরাই আসলে কোস্টাল আর্টস তৈরি করে। এটা একটা প্রশ্ন, কে কোস্টাল আর্টস তৈরি করে না? কে আসল পরশুকা নয়? কে ভাসমান পরশুকা? কারা নকল পরশুকা? ভালো করে খেয়াল করো, ভাসমান পরশুকাগুলোও কিন্তু আসলে নকল পরশুকা, রাইট? কারণ শেষের 5টাই তো নকল পরশুকা, এদের মধ্যে 2টা ভাসমান পরশুকা। প্রিয় স্টুডেন্ট, সবাই বুঝে ফেলছ? ইজ এভরিথিং ক্লিয়ার? ছবি ওঠাও, আজকে আমি অনেক সুন্দর ছবি অ্যাড করছি। বলে ছবি ওঠাও, আমার না ওটাইছা, সরি। আট, 9, 10 এই যে তরুণাস্থি দ্বারা যুক্ত আছে, এই আর্টসটা তরুণাস্থি। তরুণাস্থি ছাড়া এরা যুক্ত হতে পারে না। আওসাফ আকিব লিখেছো ভাই, বইয়ে তো 8 থেকে 12 ফলস দেওয়া আছে। হ্যাঁ, আমরাও 8 থেকে 12 ফলস বা নকল পরশুকা লিখেছি, ওটা আমার নিজের ভুল হয়েছিল। 11, 12 কি তরুণাস্থি আছে? যেহেতু যুক্ত হওয়ার দরকার নাই, তাহলে এদের তরুণাস্থির দরকার নেই। আট, 9, 10 কি ডিরেক্টলি 7-এর সাথে কানেক্টেড হয়, নাকি 7-এর সাথে 8, 8-এর সাথে 9? মানে ব্যাপারটা ওই রকমই, ওরা একটা তরুণাস্থির সাথে সবাই যুক্ত হয়, ওইটা আর্টস বলা হয়, ওইটার মাধ্যমে আসলে এরা যুক্ত।
এখন আমার হাত ধরে আছে একজন, ওর হাত ধরে আছে একজন, ও কিন্তু আমার হাত ধরে নাই, বাট আমার সাথে তো যুক্ত, রাইট? 11-12 মাথায় তরুণ আসছে, নেই না নেই। তাহলে একটা প্রশ্ন তোমরা করছিলা, কেন আমাদের স্টারনামে 60টি করে খাঁজ থাকে, 60টি করে খাঁজ থাকে। তোমাদের একটা কথা বলে রাখি, মাঝে মাঝে বাচ্চাদের ক্যান্সার হয় না? তো ক্যান্সার হলে তো আমাদের বলে না যে রক্ত ও হাড্ডি পরীক্ষা করতে হয়, মাংস নিতে হয় হাড্ডি থেকে, এটাকে বলে অস্থি মজ্জা টেস্ট, বোন মেরু টেস্ট। তাহলে যেহেতু বাচ্চাদের, আমাদেরও তো এখান থেকে রক্ত উৎপন্ন হয়, রাইট? বাচ্চাদের ক্ষেত্রেও এখান থেকে রক্ত উৎপন্ন হয়। তো কাউরে যদি ক্যান্সার হয়, তাহলে আমরা একটা সুই নেই, নিয়ে এই যে এখানে আছে না জুগুলার নস, এইটার ভেতর দিয়ে আমরা হাড্ডিটার ভেতরে ঢোকাই দিই, দিয়ে আমরা একটু সিরিঞ্জের টান দিয়ে এখান থেকে বোন মেরু নেই, লাল অস্থি মজ্জা নেই, নিয়ে টেস্ট করি এটা ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য। তো এখন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হবে, এগুলো তো ছোটো পাতলা, তাই না? তাহলে আমি যদি এখানে সুই ঢোকাই দিই, দেখা যাবে যে এই পাশে ভেদ করে ওই পাশে গিয়ে একেবারে জুগুলার যে ধমনী, জুগুলার যে শিরা ছিল, ছিদ্র করে দিতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে। তাহলে আমরা এক্ষেত্রে কি করি, যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা এখান থেকে নিই, আর যারা কম বয়স্ক বাচ্চা তাদের কাছে আমরা কোমর থেকে নিই। এই যে ইলিয়াম আছে না কোমরের চারপাশে, যেটা এটার একটা মাথা আছে, মানে বেসিনের আর কি মাথাটা, এখান থেকে নিই। এই হলো ঘটনা। তাহলে এই জন্য জুগুলার নস শব্দটা জানতে হয়। বইয়ে তো ব্যাখ্যা দেওয়া নাই, যদি দিত আমাদের ভালোই লাগতো পড়তে, তাই না? হোয়াট ইজ ইন্টারকোস্টাল স্পেস? দেখো আমরা কোস্টি শব্দটা পড়ছি, আমরা কোস্টাল আর্টস বুঝে গেছি, তাহলে ইন্টারকোস্টাল স্পেস দেখি আমরা। ইন্টার মানে কি? এইটা আর এইটার মাঝামাঝি, এইটার মাঝামাঝি, রাইট? তাহলে যে স্পেসগুলো বা ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে না, আমি যদি এখান থেকে একটা ছুরি ঢোকাই দিই, তাহলে আমি যদি ডাক্তার হই, তাহলে আমার কিন্তু সুবিধা যে কোথায় ছুরি দিয়ে মারতে হবে একবারে। নইলে তুমি যদি এখানে ছুরি মারো, তাহলে হাড্ডি ভাঙবে, নাহলে তোমার ছুরি বাঁকা হয়ে যাবে, রাইট? সো এই হচ্ছে ঘটনা। এই স্পেসগুলোর নামই হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস। এই যে এই স্পেসটা, এই স্পেসটা, এই স্পেসটা, এইগুলা। ওকে, শেষ। তোমাদের কি ব্রেক দেওয়া লাগবে একটা 5 মিনিটের? সরি। আমি হাড্ডি নাড়াচাড়া করতেছি না, তারপরও মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে যেতেছি। এই চ্যাপ্টারের সাথে আমার একটা শত্রুতা আছে, পুরাতন শত্রুতা। হ্যাঁ, তুমি টাইমিং গুনছো কেন? আর কি ব্রেক চাই? ইন্টারকোস্টাল স্পেস কেন বলো? ওখানে তো স্পেস বা খালি জায়গা থাকে না। ইন্টারকোস্টাল পেশি থাকে। খুব রাগ হয়ে বলছো তাসনিম মাহমুদ উনি। দেখো, কে থাকছে এটা গুরুত্বপূর্ণ কথা না। এই কোষ্ঠী মাঝখানে একটা থাকা ইন্টারকোস্টাল স্পেস, ওখানে যদি মানুষ থাকে, তারপর আমরা বলবো যে ওই জায়গায় যে মানুষগুলো আছে তাদের নাম হচ্ছে ইন্টারকোস্টাল মানুষ, রাইট? তাহলে দুইটা কোষ্ঠীর মাঝখানের ফাঁকা জায়গার নাম কি? ইন্টারকোস্টাল স্পেস। ওখানে যদি পেশি থাকে, একটার সাথে আরেকটা যুক্ত থাকে, তাহলে ওই পেশির নাম কি? ইন্টারকোস্টাল পেশি। শিরা ধমনীগুলোও আছে এখানে, এখানে অনেক ব্যাপার আছে। ইন্টারকোস্টাল নার্ভ আছে এখানে, স্নায়ু যায় এটা দিয়ে। শ্বাস নেওয়ার সময় পাঁজরগুলোকে স্পেস দিতে হয়, প্রসারিত হতে হয়, অস্থি দিয়ে যুক্ত হলে এটা সম্ভব হবে না। তাও তরুণ অস্থি কি বলে? আচ্ছা, একটা ব্রেক নেই, আমার ব্রেক দরকার 5 মিনিটের। তোমাদের আমি 3টা প্রশ্ন দিয়ে যাই। পিভট কি? 2 নাম্বার হচ্ছে বক্ষপিঞ্জর
অংশ, 3 নম্বর হচ্ছে পরশুকার শ্রেণীবিভাগ। 4 নম্বর হচ্ছে জিফয়েড। 4টা প্রশ্নের আনসার লেখো। পিভট কি, বক্ষপিঞ্জরের কি কি অংশ আছে, পরশুকার শ্রেণীবিভাগ এবং জিফয়েড প্রসেস কি। ঠিক 5 মিনিট পর দেখা হচ্ছে। 81 জন ক্লাস শুরু করেছে। খাইছি না
আসসালামু আলাইকুম, আমরা আবার ফিরে আসছি। পিভট মানে হচ্ছে দণ্ড, বক্ষপিঞ্জরের 3টা অংশ, পেছনে মেরুদণ্ড, সামনে স্টার্নাম, আর দুই পাশে হচ্ছে পরশুকা। মেরুদণ্ড হচ্ছে বক্ষদেশীয় যে কশেরুকাগুলো আছে, এগুলো নাম হচ্ছে থোরাসিক কশেরুকা। পশুকার শ্রেণী বিভাগ, আসল এবং নকল। আসল হচ্ছে 1 থেকে 7, রাইট। লাকি 7 হচ্ছে আসল, এরপর এগুলো হচ্ছে নকল। নকলের আবার শেষের 2টা হচ্ছে ভাসমান বা ফ্লোটিং রিব। জিফয়েড প্রসেস মানে এটা একটা প্রসেস বা উদ্গত অংশ, যেটা দেখতে ছুরির মতো। তো তোমরা সবাই সঠিক আনসার করছো। সবাইকে ধন্যবাদ। আমরা যখন অস্থিগুলা পড়ব, 2টা চক্র দেখব। একটা হচ্ছে কোমরের কাছে, এটা চক্রাকার, তাহলে এরা হচ্ছে কোমরের কাছে বা শ্রোণী দেশে। শ্রোণী, কোমরকে বলে শ্রোণী, শ্রোণী চক্র। আবার এই যে এখানে সামনে, এখান থেকে শুরু হয় একটা অস্থি, এখানে গেল, এখানে একটা অস্থি, 2টা পেছনে আর কি, একটা চক্র হলো না? তাহলে এইটার নাম হচ্ছে বক্ষ অস্থি চক্র, রাইট। তাহলে আমরা এখন বক্ষ অস্থি চক্র পড়ব। পার্মানেন্ট মার্কার কে নিয়ে এসছে? এটার মধ্যে ঢোকাই দিচ্ছে। আচ্ছা, হোয়াইট বোর্ড মার্কার এটা। ওকে, এটার নাম হচ্ছে শোল্ডার গার্ডল। বক্ষ অস্থি চক্র বা শোল্ডার গার্ডল, শোল্ডার গার্ডল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি। তোমরা যখন এরকম করো, মুভ করো, তোমাদের পিঠে দেখবা একটা ত্রিকোণাকার হাড্ডি আছে, রাইট। ওঠে নামে, ওঠে নামে, ঠিক না? তাহলে এই পাশে একটা আছে। এই ত্রিকোণাকার অস্থিগুলোর নাম হচ্ছে স্ক্যাপুলা। দুই নাম্বার হচ্ছে স্ক্যাপুলার সামনে, এই যে এখান থেকে স্ক্যাপুলাটা এখানে শেষ হয়, এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত, এই যে যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ক্লাভিকল। তাহলে আমরা বক্ষ অস্থি চক্র পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে বক্ষ অস্থি চক্রের অস্থি নয় কোনটি, বা কোনটি বক্ষ অস্থি চক্রের অংশ? এইটা আসে ক্লাভিকল থেকে। কি আসে দেখো, এখান থেকে যায় সে এখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সামনে স্টারনাম থাকে, এই হচ্ছে স্টারনাম, পেছনে ওইটা থাকে ত্রিকোণাকার, ত্রিকোণাকার থেকে এখানে আসে এটা। একটু ভালো করে খেয়াল করে, এটা এরকম, রাইট। এটা হচ্ছে এফ আকৃতির, ক্লিয়ার? তাহলে ক্লাভিকল দেখতে হচ্ছে ইটালিক এফ আকৃতির। প্রশ্ন এইটাই আসে, আর কোনো প্রশ্ন নাই এখান থেকে, একটা মাত্র লাইন পড়লেই হয়ে যায় ক্লাভিকল থেকে। তারপরেও আমি একটু এক্সট্রা দেখাই, সেটা হলো ক্লাভিকল সামনের দিকে স্টারনামের সাথে যুক্ত থাকে। তাহলে এই প্রান্তটার নাম কি? এই প্রান্তটার নাম স্টার্নাল প্রান্ত, তাই না? এই প্রান্তটার নাম কি? স্ক্যাপুলার সাথে থাকে, তাহলে স্ক্যাপুলার প্রান্ত। জি না, স্ক্যাপুলার আবার একটা জায়গা আছে
ওইটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, তাহলে ওটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রান্ত, কারণ ওই প্রসেসটার সাথে এ লেগে থাকে। এই প্রান্তের নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রান্ত। অ্যাক্রোমিয়াল প্রান্ত বা অ্যাক্রোমিয়াল এন্ড। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত হয়েছে। এখন এটার দুটো নাম আছে, সেটা হলো ছেলেদের এটা দেখা মানে হচ্ছে ছেলেরা অপুষ্টিতে ভুগতেছে, বাট মেয়েদের যদি এটা দেখা যায় তার মানে এটা বিউটি, এটা হচ্ছে সৌন্দর্য। আমাদের শার্টের কলার আছে না, এখানে কলার, যেহেতু কলারের কাছে এটা থাকে এই জন্য ক্লাভিকলের আরেক নাম হচ্ছে কলার বোন। কলার বোন, বোন মানে হচ্ছে অস্থি, এটা পুরুষের ক্ষেত্রে বলা হয় কলার বোন, বাট স্ত্রীদের ক্ষেত্রে এটার নাম হচ্ছে বিউটি বোন। ক্লিয়ার? তাহলে মেয়েদের যদি এটা দেখা যায় তার মানে এটা সৌন্দর্য তাদের ক্ষেত্রে। আর তোমরা বলো যে আমরা রেসিস্ট, আমরা রেসিস্ট, আমাদের দেখলে অপুষ্টি, তোমাদের দেখলে সৌন্দর্য, তাহলে আমরা রেসিস্ট কীভাবে হলো পৃথিবী? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা স্টারনাম ক্লাভিকল সম্পর্কে শেষ করলাম। এবার আমরা চলে আসি স্ক্যাপুলায়। পুলা মানে হচ্ছে পুলি, তোমরা তো জানো পুলি মানে হচ্ছে টেনে তোলা, লুক, রাইট? পুলি। স্ক্যাপুলা হচ্ছে ত্রিকোণাকার। এরকম একটা অস্থি। ক্লিয়ার? তাহলে এই সাইডেও একটা আছে এরকম, একটা ছোট একটা বড় হয়ে গেল। তো যাই হোক, এটার কি কি অংশ আছে? প্রথম কথা হচ্ছে এটার নাম কেন স্ক্যাপুলা, কারণ এটা হচ্ছে স্ক্যাফয়েড আকৃতির। স্ক্যাফয়েড মানে হচ্ছে এরকম নৌকার মতো কিছুটা, একটু এরকম হয় না আমাদের পেটে যখন আমরা কোনো কিছু না খাই তাহলে পেটের দুই সাইডটা একটু গর্ত হয়ে যায় না? গরুর ক্ষেত্রে দেখবা, গরু যখন না খেয়ে থাকে তাহলে গরুর দুইটা পেট গর্ত হয়ে যায়, এটাকে বলা স্ক্যাফয়েড আকৃতি, নৌকার মতো কিছুটা, একটু ঢালু। ঠিক আছে, এই জন্য স্ক্যাফয়েড। আর পুলা মানে হচ্ছে পুলি, পুলি মানে যে টেনে তোলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন পড়ছি স্ক্যাপুলা। কয়টা থাকে স্ক্যাপুলা? কোন অস্থিচক্রের অংশ? বক্ষ অস্থিচক্রের অংশ। ঠিক আছে, এখান থেকে কি কি পড়তে হয়? দুইটা। পেছনের দিকটা, এই ছবিটা আমি উল্টাই দিই, এই ছবিটা আমি এখন উল্টাই দিচ্ছি, এইটার কিন্তু এইটা না। তাহলে কি হবে? এই জায়গাটা আসবে এদিকে, মানে জাস্ট আমরা এটা উল্টাই দিলাম। ঠিক আছে, আমরা যদি উল্টায় দিই তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাবো। এখানে এখানে একটা উঁচু জায়গা আছে, একটু উঁচু, জমির আইল যেমন সেরকম। তাহলে এটা একটা কাঁটার মতো ধরা যাক, রাইট? তাহলে এটা একটা কাঁটা, উপরে একটা, তাহলে গভীর, নিচটা একটু গভীর, ঠিক কিনা? তাহলে গভীর মানে তো ফসা, ফসা মানে কিন্তু হচ্ছে গভীর, মানে ঢালু বা হচ্ছে ঢালু এলাকা বা গর্ত। নচ মানেও কিন্তু আমরা গর্ত বা খাঁজ পেয়েছিলাম। দেখো, ফসা মানে হচ্ছে একটু গর্ত, এটাই রকম। এখানে আইল আছে, তাহলে উপরে যে জায়গাটা আছে এটার উপরে আছে না এই আইলটা, তাহলে সুপিরিয়র, যেহেতু এটা একটা কাঁটা এই জন্য বলা হয়েছে সুপিরিয়র স্পাইন বা কাঁটার উপরে। তাহলে এই ফসাটার নাম হচ্ছে, গর্তটার নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা। সুপ্রা স্পাইনাস ফসা। ফসা মানে কি? ঢালু এলাকা, তার মানে এই জায়গাটা ঢালু, যেহেতু কাটার উপরে তাহলে স্পাইনের উপরে, সুপ্রা মানে আছে উপরে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কি? ইনফিরিয়র না? তাহলে এটার নাম হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা, মানে স্পাইনের নিচের ফসা, এই জায়গাটা। বুঝতে পারছো? এটা কিন্তু জানার দরকার নাই।
বইয়ে আছে এই জন্য দিলাম। শেষ। কোন অংশটুকু জানতে হবে? প্রথম যেটা হচ্ছে এটার আকৃতি দেখতে কেমন? এক, ত্রিকোণাকার। দুই, দণ্ডাকার অস্থি না চাপা অস্থি? চাপা। চাপা মানে হচ্ছে ফ্ল্যাট বা প্লেট। ক্লিয়ার? তাহলে এটা একটি চাপা অস্থি। এই যে দেখো, এটা হচ্ছে একটা মানুষের দুইটা স্ক্যাপুলা। তো একটা মানুষের এদিকে একটা হাত থাকে, রাইট? পাইছো? এটা আমরা পেলাম না, হিউমেরাস পেলাম না। তাহলে হিউমেরাসটা কার সাথে লাগা থাকে? স্ক্যাপুলার একটা গহ্বরের ভেতরে লাগানো থাকে। এইটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এটার নাম হচ্ছে, কোনটার নাম গহ্বর? এই যে গভীর যে জায়গাটা, এইটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। ক্লিয়ার? মহিলা এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের বাসায় তো হচ্ছে কারেন্টের বোর্ড আছে, সুইচ আছে। সুইচের মধ্যে যেগুলো উঁচু সেগুলো সুইচ, রাইট? আর যেগুলো গহ্বর এগুলোর নাম কি? সকেট, তাই না? তাহলে এটা কিন্তু একটা সকেট, রাইট? তাহলে এই যে গ্লেনজ এর মানে হচ্ছে সকেট, আর এই যে অয়েড মানে হচ্ছে মতো। তাহলে এই জায়গাটাকে আমরা বলতে পারি সকেটের মতো গহ্বর, রাইট? এই সকেটে কি লাগা থাকে? এই যে হিউমেরাস দেখতে পাচ্ছ, হিউমেরাসের যে মাথাটা, বলটা লাগানো থাকে। তাহলে এই বলের মতো, আর এটা হচ্ছে সকেট। তাহলে এইটাকে বলা হয় বল ও সকেট অস্থি সন্ধি। আমি কিন্তু অস্থি সন্ধি তোমাদের পড়াবো, ঠিক আছে? আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা পড়ছি স্ক্যাপুলা, হিউমেরাস পড়ছি না। তাহলে আমরা তিনটা তথ্য পেলাম এখান থেকে যেগুলো পড়তে হবে। গ্লেনয়েড গহ্বর। তাহলে প্রশ্ন হতেই পারে যে স্ক্যাপুলায় কোন গহ্বর থাকে? গ্লেনয়েড গহ্বর। তারপর হচ্ছে হিউমেরাসের মস্তকটি কোন গহ্বরের সাথে যুক্ত থাকে? গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বর কি আমাদের ঊর্ধ্ববাহুর দিকে আছে, উপরে আছে। নিচেরটা কিন্তু আবার অন্য নাম, যেখানে হচ্ছে ফিমারের মাথা ঢুকে থাকে, ওটা আলাদা নাম। মহিবুল্লাহ এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা জটিল দুটা ছবি দেখব এখান থেকে। তোমরা কি সবাই লাইনে আছো? ফিশার আর ফসা, হ্যাঁ, ফিশার আর ফসা হচ্ছে খুব কাছাকাছি। গভীর জায়গা, ঢালু জায়গাকে বলা হচ্ছে ফসা। মানে হঠাৎ করে একটু গর্ত হলো, এটা কিন্তু ফসা না, একটু এইরকম। তো মাথার ভেতরে দেখবা জাইরাস ফিশার আছে, মানে ওই যে ব্রেনের ভেতরে যে গর্তগুলা, এগুলোর নাম হচ্ছে ফিশার। আমি কিন্তু বলেছিলাম যে ফিশার মানে হচ্ছে যেখানে ফিশ থাকে। ফিশ তো পানিতে বা গভীর জায়গায় থাকে, রাইট? সবাই আছে, খুব খুশি হয়েছি। আমরা পড়ছি স্ক্যাপুলা। স্ক্যাপুলার আমরা তিনটা তথ্য কখনোই ভুলবো না। আমাদের আরও দুটো তথ্য লাগবে। একটা হচ্ছে এই ছবিটা আমি কিন্তু উল্টাইছিলাম, মিশাই দিলাম কেন আমি নিজে বুঝতে পারলাম না। ছবিটা একটু আবার আগের মতো নিয়ে যাই। ঠিক আছে মহিবুল্লাহ? তো এই যে এখানে দুইটা জায়গা আছে, একটা হচ্ছে এক প্রসেস। তাহলে এটা একটা প্রসেস। এই যে বলছিলাম না এখানে একটা আইল আছে মহিবুল্লাহ, এই আইলটা সামনে গিয়ে এরকম হয়ে যায়।
আরেকটা হচ্ছে এরকম, দুইটা আছে। তো এগুলো প্রসেস না? এখন কিন্তু আমরা খুব সহজেই প্রসেস, ফসা কি, নচ কি বুঝতে পারতেছি, তাহলে কঠিন হবে না। তাহলে আমরা দুটো প্রসেস পেলাম। দেখো তো এইটার মধ্যে সবার উপরে কোনটা, হাইয়েস্ট পিক কোনটা, একবার উঁচু চূড়া কোনটা? উপরেরটা। হাইয়েস্ট বানান ঠিক আছে, HEI, এস কোথায়? আচ্ছা, এখানে আমাদের পিক, পিক বানান ঠিক আছে। দেখো, অ্যাক্রস মানে হচ্ছে পিক, অমো মানে হচ্ছে শোল্ডার, তাহলে যেহেতু এটা শোল্ডারে আছে, এই জায়গাতেই তো আছে, তো এই জন্য এটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান। অ্যাক্রোমো, তাহলে এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান। যেহেতু এটা একটা প্রসেস, এই জন্য এর নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, মানে যে প্রসেসটা বেশি উঁচু। ঠিক আছে, তাহলে এটার নাম কি? অ্যাক্রোমিয়ান প্রসেস। ওকে, এই নিচে যেটা আছে এটার নাম হচ্ছে কি? দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, আর একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড মানে কি? এখানে আছে অয়েড, অয়েড মানে হচ্ছে মতো, আর কোরা মানে হচ্ছে র্যাভেন। তাহলে র্যাভেন মানে কি? দাঁড় কাক। দাঁড় কাক, দেখো এটা কিন্তু কাকের ঠোঁটের মতো, বিক, রাইট? তাহলে কাকের ঠোঁটের মতো বলে এটার নাম হচ্ছে র্যাভেন লাইক প্রসেস বা কোরাক অয়েড প্রসেস। কোরাক মানে হচ্ছে র্যাভেন। ওকে, আচ্ছা, এখন যদি আমি তোরে বলি, এইটা তো আমরা উল্টাইছি না ছবিটা, উল্টানোর পর মাথাটাও গেছে উল্টে, এটা আসলে এইরকম। তোমরা যারা ছবিটা আর্ট করছো তারা আরেকবার তোমাদের মিশাইতে হবে, কারণ এখানে পেছন থেকে এসে এইরকম হয়, আরেকটা জাস্ট পেছনে থাকে এরকম, পেছন থেকে আসে। ঠিক আছে, তাহলে এদিকে দুইটা থাকে, এদিকে দুইটা থাকে, আমরা তো এদিকেই দিব, তাহলে চিত্রে ছবির এই সাইডে এটা দিতে হবে। এখন উল্টাইলাম, উল্টাইলে এটা হবে। তাহলে এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস, আর কোরাকয়েড বা এটা হচ্ছে র্যাভেন লাইক, র্যাভেন বিক লাইক। ঠিক আছে, দাঁড় কাকের ঠোঁটের মতো। প্রিয় স্টুডেন্ট, বুঝতে পারছো তাহলে প্রসেস দুটো কোথায় থাকে? অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস। তাহলে এই পাঁচটা তথ্য এখান থেকে জানতে হবে, স্ক্যাপুলা থেকে। ত্রিকোণাকার চাপা অস্থি, এটি বক্ষ অস্থি চক্র গঠন করে। এখানে দুটো প্রসেস আছে, অ্যাক্রোমিয়ান এবং কোরাকয়েড প্রসেস। মনে রাখবা, এক দ্বারা মনে রাখতে হয়, এতে অ্যাক্রোমিয়ান, কতে কোরাকয়েড। আর হচ্ছে একটা গহ্বর থাকে, গ্লেনয়েড গহ্বর, হিউমারাসের মস্তক এখানে যুক্ত থাকে। গ্লেনোস মানে হচ্ছে কি? সকেট, সকেটের মতো। পড়া শেষ এখানে। আচ্ছা, আমরা ফসাটা দেখিয়েছি, নস দেখিয়েছি, তাহলে এখন একটু ফ্যাসেটটা দেখাবো। বক্ষ চক্র শেষ, ক্লাভিকল কোরাকয়েড অ্যাক্রোমিয়াল শেষ। তো একটা জিনিস বলে রাখি মহিবুল্লাহ, আমাদের স্টারনামটা কোথায় ছিল? বুকের এখানে, রাইট?
এরকম ছিল না? এখন ভালো করে খেয়াল করো, এই যে এখানে বলছিলাম যে স্টার নামটা এইরকম এফ আকৃতির, তাহলে স্টার নামের এই প্রান্তটা থাকে, সরি ক্লাভিকলের এই প্রান্তটা থাকে স্টার নামের সাথে যুক্ত, এই জন্য ক্লাভিকলের এই প্রান্তকে বলা হয় স্টার্নাল প্রান্ত, রাইট? তাহলে এই প্রান্তটা দেখ অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে লাগানো, যেটা উঁচু সব থেকে, যেটা উঁচু এর সাথে লাগানো, যে এর মাথায় আসছে, তাহলে এই প্রান্তটার নাম কি? অ্যাক্রোমিয়ান প্রান্ত। তাহলে ওটার নাম আসলে স্ক্যাপুলার প্রান্ত নয়, অ্যাক্রোমিয়ান প্রান্ত। সবাই কি বুঝতে পারছো? ক্লাস দেখি এদের কি অবস্থা। মহিবুল্লাহ খুব খুশি, খুশি না? পড়া শেষ হয়ে গেল আজকে। সুফি ভাই কোথায় আছে ভাইয়া? সুফি ভাই এখন তো দুইজন না, সুফি ভাই এখন তিনজন। তাহলে সুফি ভাইকে এখন সব সময় পাওয়া যাবে না, সুফি ভাইকে মাঝে মাঝে একটু ছুটি দিতে হবে, রাইট? মাঝে শেষে একটা বয়সে কি হয়ে যায় যে নিজেদের পিতা মাতা কিংবা সমস্ত সুখের উৎস মানুষ খুঁজে গেছে সন্তানের মুখের দিকে তাকায়, রাইট? তোমাদের বাবা মারা কিন্তু তোমাদের দিকে তাকায়, তোমরা ভালো কাজ করো, পরীক্ষায় ভালো করো, তারা খুব খুশি হয়। যখন তোমরা পরীক্ষায় ভালো করো, কিছুদিন থেকে বন্ধ আছে বাট আমরা আবার দিব, তোমাদের গার্ডিয়ানদের আমরা ফোন দিই, তারা যে কী পরিমাণ খুশি হয়। অনলাইনে পড়তেছো, এই পড়ার কি মূল্য আছে? নাই। তারপর হচ্ছে মোবাইলে পড়তেছো, মোবাইলে কি পড়া হয় নাকি? বাপ মায় তো বলে। বাট যখন তোমরা ভালো করো, তোমাদের বাবা মাদের আমরা ফোন দিই, তারা এতটা খুশি হয় যে কি একটা পরীক্ষা তোমরা ভালো করছো, ভয়ানক খুশি, রাইট? এইরকম একটা ছোট্ট পরীক্ষা আমার লাইফটা চেঞ্জ করে দিছিল। ক্লাস 8-এ মূল্যায়ন সমীক্ষা বলে একটা পরীক্ষা হয়, মনে আছে, আমি এটা ইউনিয়ন ফার্স্ট হয়েছিলাম। তার আগ পর্যন্ত আমি খুব ইডিয়ট গাধা ছিলাম, কারণ ক্লাস 6-এ উঠে আমি প্রথমে ইংলিশ বানান করা শুরু করি। তার আগে ইংলিশ বানান করতে পারতাম না, মেলা কারণ আছে। তো ওই একটা রেজাল্ট আমার লাইফটা চেঞ্জ করে দিছিল, যে পড়ালেখা করলে লাইফে কোনো কিছু করা সম্ভব, এই ফিলটা আমি পাইছিলাম। তার আগে আমি পাই নাই এটা। তো এই যে প্রথম আমার মনে আছে এই পরীক্ষাগুলোতে যারা ভালো করছে প্রথম, আমার এখনও আমি দেখতেছি ওই স্টুডেন্টগুলো এখনও ভালো করে যাচ্ছে, মজা পাইছে ভালো করার মধ্যে। তো তোমাদের এই ফিলটা নিয়ে আসতে হবে, একবার পরীক্ষা ভালো করো, ভালো লাগবে। কোশ্চেন কিন্তু আমি এখন অনেক সরল করি, বাট 2-1, 4টা 5টা কোশ্চেনের মধ্যে একটু উল্টাপাল্টা করে দিয়ে দিই। আচ্ছা, তোমরা আবার দেখো প্রসেস, ফসা, ফ্যাসেট, নচ। নচ, নো নো নো, এইটা হচ্ছে নচ, রাইট? তা তুমি যদি কাউরে এটা দেখাও, দ্যাট মিনস হচ্ছে তার সাথে বন্ধুত্ব নাই, তার সাথে শত্রুতা, নো নো ফ্রেন্ডশিপ। তার মানে এটা হচ্ছে নচ, সারা জীবন মনে রাখবা। প্রসেস, একটা জিনিস আছে, এটাকে যদি তুমি প্রসেস করতে চাও তাহলে তুমি এই জিনিসটা থেকে এগুলো পেলা, রাইট? আটার দলা থেকে আমরা নুডলস পেলাম। তাহলে প্রসেস মানে কি? প্রসেস মানে হচ্ছে একটা মূল শরীর থেকে যদি হঠাৎ করে কিছু একটা এরকম বের হয়ে গেল, দেখো এগুলো হচ্ছে প্রসেস। মূল শরীর কোনটা? এটা। এগুলো হচ্ছে প্রসেস, তাই না?
তার মূল শরীরটা আগে একরকম ছিল, এখন আমরা ভেঙে ভেঙে কাজ করতেছি। এগুলো হচ্ছে এখন কাজের ফলাফল। বাকি এগুলো ফসা। এই যে হাড়টার দিকে তাকাও, এটা হচ্ছে ফসা। এইটা কিন্তু ফসা না, এটা কিন্তু উঁচু। এই যে অবতল অংশটা, এটা হচ্ছে ফসা। এইভাবে মনে রাখো, ফিশ থাকে হচ্ছে পানিতে। পানি কোথায় থাকে? এই অবতল অংশে থাকে, রাইট? বাকি হলো ফ্যাসেট, ফেস লাইক। এটা আমি এখন তোমাদের কেমনে বুঝাই? কেমনে বোঝাই? আচ্ছা, ধরা যাক হচ্ছে এটা হচ্ছে একটা গাছ, এখানে ডাল ছিল, পাতা ছিল, পাতাটা খসে গেছে, তাহলে এখানে একটা দেখবা গভীর একটা গর্ত আছে না? তো ওটার দিকে তাকাও, মনে হবে হাসতেছে, ফেস একটা, রাইট? তাহলে এটা হচ্ছে ফ্যাসেট। ভালো করে খেয়াল করো, এইটা একটা হাড্ডি, এর উপর দিয়ে একটা হাড্ডি এরকম চলে গেছে, তাহলে এই জায়গায় একটু গর্ত হবে না? তাহলে যদি তাকায় তাহলে ফেস মনে হবে না এটা একটা? তাহলে এটাই হচ্ছে ফ্যাসেট, ছোট ছোট যে একটু ঢালু জায়গা, এগুলোকে ফ্যাসেট বলা হয়। তাহলে ফ্যাসেট অংশটুকু কিসে কাজে লাগে? এই হাড্ডি আর এই হাড্ডিকে তখন সংযুক্ত করলো, মানে লাগাই দিছে তা না, একসাথে আছে, একটু গর্ত হয়েছে, এটা ফ্যাসেট, ফেস। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আজকে আমি হচ্ছে কিছু পড়া কন্টিনিউয়েশন করি, আমি জাস্ট গল্প করব, করার পর আমি তোমাদের এই অংশটুকু পড়তে বলবো, কারণ আমরা দুটো ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করব। চ্যাপ্টারটা ভালো করে পড়ার অনেক গুরুত্ব আছে, কারণ শেষের দিকের যে অংশটুকু, এগুলোতে বেসিক আছে, বোঝার জিনিস আছে, ম্যাথমেটিক্স আছে, ক্যালকুলেটর লাগবে না, মুখে মুখেই আনসার করা যাবে। তো ওই জায়গাগুলো পড়লে পেশি সম্পর্কে সারা বইয়ে যত তথ্য আছে সব বোঝা যাবে। তো আজকে আমরা যদি এখন হাড্ডি শেষ করিনি, এখন হাত বাকি আছে, কোমর বাকি আছে, কোমরের নিচে বাকি আছে, রাইট? এটুকু। তাহলে হাত সম্পর্কে একটু বলি। আমাদের কিন্তু যদি আমরা মানুষ না হয়ে বাঘ হতাম, তাহলে আমাদের এই হাতটাকে, সরি এটাকে হাত বলা যাবে না, এটাকে বলা হবে বাহু। পুরোটাই হচ্ছে বাহু। ক্লিয়ার? পুরোটাই কিন্তু বাহু, সানি দেওয়ালের বাহু। তাহলে আমরা কিন্তু হাতটাকে বলতাম অগ্রপদ, রাইট? আর পেছনের পাটাকে আমরা বললাম পশ্চাৎপদ, রাইট? বাঘের ক্ষেত্রে। আর আমরা যদি দাঁড়াচ্ছি, তাহলে আমাদের অগ্রপদটা কিসে পরিণত হয়েছে? বাহুতে পরিণত হয়েছে, হাত বলে কিন্তু না। এই যে এই জায়গাটার নাম হচ্ছে হাত, তা এগুলো হাত না, পুরোটা মিলে হচ্ছে বাহু। খুব ভালো করে খেয়াল রাখো, বাহু। আবার আমরা যদি দাঁড়াইছি, তাহলে আমাদের নিচে যে পা আছে, তাহলে এটা হচ্ছে লোয়ার লিম্ব, নিচের দিকে আছে পা, তাহলে এটার নাম হচ্ছে আপার লিম্ব। ভালো করে খেয়াল করো, আপার লিম্ব, লোয়ার লিম্ব, এটাই মানেই হচ্ছে ঊর্ধ্ব বাহু, এটা হচ্ছে নিম্ন বাহু। মেডিকেলে গেলে আপার লিম্ব লোয়ার লিম্ব বলে কোনো কথা থাকে না, এটাকে বলা হয় সুপিরিয়র, এটাকে বলা হয় এক্সট্রিমিটিস, এটাকে বলা হয় ইনফেরিয়র এক্সট্রিমিটিস। জানার দরকার নাই, লিখে নাও তোমরা, তার দরকার নেই। তো যাই হোক, এখন কথা হচ্ছে এই পার্টগুলোর নাম কি? সবাই কিন্তু এটা ভুল করে, সবাই ভুল করে। হাত কি বেশি শুরু হয়ে গেছে?
ওকে, সুন্দর হয়েছে না? তুই আবার কি বলিস, একটু মোটা করে দিতে, তাহলে সাইডগুলো মুছে দিতে? সাইডগুলো মুছে না দিইনি বলে সুন্দর লাগতেছে। তাহলে আমরা এখন দেখছি আপার লিম। আমাদের হাতের কিন্তু 3টা অংশ, পুরোটার নাম হচ্ছে ঊর্ধ্ববাহু। আমরা কিন্তু এই টপিকটাই শেষ করে ঘুমোতে যাব। আর তোমাদের রেজাল্টের ব্যাপারে বলি, তোমাদের রেজাল্ট আগামীকালকে দুপুর 12টায় হবে। প্রত্যেকটা পরীক্ষার পর দুপুর 12টায় করে রেজাল্ট হবে। রেজাল্ট সেকশনে আমরা একজনকে বসিয়ে রেখেছি, তার কাজই হলো এটা, সেটা এনশিওর করবেই। ঠিক আছে? ওকে, পুরো হাতটাকে বা ঊর্ধ্ববাহুকে আমরা ভাগ করব 3 ভাগে। 1 2 3। এইটার নাম হচ্ছে বাহু। বাহু মানে হচ্ছে আর্ম। আচ্ছা, আপাতত না লিখি। এইটার নাম হচ্ছে সম্মুখ বাহু। তোমাদের আমি একটা প্রশ্ন করছি, তোমরা বলো তো এটার নাম কেন সম্মুখ বাহু? যে এই অংশটুকুর নাম কেন সম্মুখ বাহু, তোমরা কমেন্ট বক্সে আনসার করো। আর এই জায়গার নাম হচ্ছে হ্যান্ড বা হাত। 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1। খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা ক্লাসিফিকেশন বুঝতে পারো না, কোশ্চেনের আনসার দাগাইতে ভুল করো। এখান থেকে প্রশ্ন হচ্ছে ক্লাসিফিকেশন থেকে। হ্যাঁ, আমি আজকে ক্লাস শেষ করে সিলেবাস দিয়ে দিব। কেপিচুলাম কি, ক্রেস্ট বাহি গ্রীবা কি, আমি পরের দিন চেষ্টা করবো বেসিকগুলো এক্সট্রা দেখাইতে, আবার পাবো। কেন এটার নাম সম্মুখ বাহু? এটা যদি বাহু হতো, এটার নাম কেন সম্মুখ বাহু? কেউ কইতে পারে না। মাননীয় স্পিকার, এটা হাস্যকর। একজন মাত্র আনসার দিতে পারছে কমেন্টে, আরেকজন আমার সামনে আছে, এই আনসার দিতে পারছে। কার্টিলেজ কি? কার্টিলেজ মানে তরুণাস্থি। সঞ্জিনা রৌনক এবং হিরোভূমি দুজনের কমেন্টের আনসার মানে একই এবং আনসার ঠিক আছে। ফারহানা ইসলাম জানি না। আফসোস, আফসোস হচ্ছে। লুক, আমরা যখন মায়ের পেটে থাকি তখন কিন্তু আমরা এরকম করে থাকি, রাইট? এরকম করে থাকি। তো এখন দেখো তো, এটা যদি বাহু হয়, এটা কোথায়? এইটার সম্মুখে এটা, এই জন্য এটার নাম সম্মুখ বাহু, রাইট? পায়ের ক্ষেত্রে কিন্তু এরকম লেখা নাই যে উরু সম্মুখ উরু, এরকম বলে কোনো কথা নাই। বোঝা গেল? এই হাতটা এরকম থাকে আমাদের মায়ের পেটে, বাহু হলে সম্মুখ বাহু। ক্লিয়ার? এটা হচ্ছে হাত, সরি এটা হচ্ছে হাত। হাতে কি কি আছে দেখো। কবজি,
এইটা হচ্ছে তল, এটা হাতের তল, এটাকে আমরা বলি করতল। করতল মানে হচ্ছে হাতের তল, রাইট? আর এগুলো হচ্ছে আঙুল। তো তোমরা যখন অস্থিগুলোর নাম পড়বা তখন কিন্তু এরকম আছে যে কবজির অস্থিগুলোর নাম হচ্ছে কার্পাল, করতলের অস্থিগুলোর নাম হচ্ছে করতলের অস্থিগুলোর নাম হচ্ছে মেটাকার্পাল, আঙুলের অস্থির নাম হচ্ছে ফ্যালাঞ্জেস, রাইট? তোমাদের প্রশ্ন আসে কোনটি বাহুর অস্থি। তোমরা ভাবো যে বাহুর অস্থি মানে হচ্ছে হাত, মাল্টি আনসার দাগাই দিয়ে এসো, হিউমেরাস দাগাই দিয়ে এসো, রেডিয়াস আলনা দাগাই দিয়ে এসো, কার্পাল মেটাকার্পাল দাগাই দিয়ে এসো। বাট বাহুর অস্থি মানে কি? হিউমেরাস। সম্মুখ বাহুর অস্থি মানে কি? রেডিয়াস আলনা, রাইট? হাতের অস্থি কি? সবগুলাই। বাট কবজির অস্থি এগুলা, করতলের অস্থি এগুলা, আঙুলের অস্থি এগুলা, তাই না? তাহলে প্রশ্ন এখান থেকে হয়, খুব সহজ প্রশ্ন। তার মানে এই জায়গায় সবাই ভুল করে। বাহুর অস্থি আর সম্মুখ বাহুর অস্থি বোঝেন, ঊর্ধ্ব বাহুর অস্থি বোঝেন। সব ঊর্ধ্ব বাহুর অস্থি, এটার নাম বাহু, এটা হচ্ছে সম্মুখ বাহু। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি এই পর্যন্তই আজকে শেষ করি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার খুব শিগগির দেখা হচ্ছে। আগামী মাসের 21-22 তারিখে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তো আমাদের যেতেই হবে, অ্যাটেন্ড করতেই হবে। তো প্ল্যান হচ্ছে এই মাসে গিয়ে আমি মিনিমাম আমরা 4টা ক্লাস বেশি নিব, ছুটি নিব মাত্র 2 দিনের জন্য, মানে আমি ক্লাস নেব না, 2টা ক্লাস মিস করব। তো আমরা চেষ্টা করব 2টার জায়গায় আমরা 4টা ক্লাস এই মাসে এক্সট্রা করতে, ঠিক আছে? কোর্স নিয়ে চিন্তা ভাবনা করো না, ভালো করে পড়াশোনা করো। এই পর্যন্তই। আর আমি এখনই তোমাদের নেক্সট পরীক্ষার সিলেবাস গ্রুপে পোস্ট করে দিচ্ছি। সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।